রবার্ট এম ম্যাকাইভার বলেছিলেন, আমরা যা তা হচ্ছে আমাদের সংস্কৃতি, আর আমাদের যা আছে তা হচ্ছে আমাদের সভ্যতা। যেমন আমাদের কাছে একটা পেন্সিল আছে, সো এই পেন্সিল হচ্ছে আমাদের সভ্যতা। বাট আমি যে মানুষটা, যা আমি চিন্তা করি, যা আমি কল্পনা করি, যেটা আমার ব্যক্তিত্ব, এটা হচ্ছে আমার সংস্কৃতি। আর সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে সাহিত্যের সাথে। তো আমরা আজকে সাহিত্য নিয়ে কথাবার্তা বলবো। আমরা যখন সিভিল সার্ভিস প্রিপারেশন নিই বা সিভিল সার্ভিস নিয়ে কথাবার্তা বলি, অধিকাংশকে আমি এই ব্যাপারে কথাবার্তা বলতে শুনেছি যে একজন ডাক্তার সে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে সরকারি ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার সে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে রাষ্ট্রীয় ইঞ্জিনিয়ারিং কার্যক্রম পরিচালনা করবে। তাহলে তার কেন সাহিত্য পড়া দরকার, তার কেন ইংরেজি সাহিত্য জানা দরকার? আমরা তো এই প্রশ্নের উত্তর পাবই, সাথে সাথে এটাও আমরা বুঝে যাব যে সাহিত্যের প্রস্তুতি আসলে কিভাবে নিতে হয়। নজরুলের লেখা 5টা কাব্যগ্রন্থের নাম মুখস্থ করলাম, রবীন্দ্রনাথের দু একটা চরিত্র মুখস্থ করলাম, এটাই কি সাহিত্যের প্রস্তুতি? নাকি আরও সুন্দরভাবে সাহিত্যের প্রস্তুতি নেওয়া যায়? বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আসলে কি চায় যে সাহিত্যের প্রিপারেশন নিতে গিয়ে আপনি কি কি জানবেন? তো সাহিত্যের ব্যাপার হচ্ছে, সাহিত্য আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে। কোনো একটা জিনিস আপনি যখন দেখবেন, সেই দেখার পারসেপশন চেঞ্জ করবে। সেটা দেখা, সেটা শোনা, সেটার গন্ধ নেওয়া, এই সমস্ত ব্যাপারটাই আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে হচ্ছে সাহিত্য। যেমন আমি দুইটা উদাহরণ দিতে পারি। ধরেন বিভূতিভূষণের আরণ্যক যে উপন্যাস আছে, এই উপন্যাসের যিনি কথক বা প্রধান চরিত্র সত্যচরণ, তিনি তো আসলে জঙ্গলে একটা জমিদারি স্টেটের বিভিন্ন ব্যবস্থাপনার জন্য তিনি কাচারিতে অবস্থান করতেছেন। তো এইখানে এই সত্যচরণ একটা মেলায় যায়। সেই মেলা থেকে যখন তিনি ব্যাক আসে জঙ্গলের মধ্য দিয়ে, তখন চাঁদনি রাতের একটা বর্ণনা দেওয়া হয়েছে যে আসলে সত্যচরণ এই চাঁদনি রাতকে সে কিভাবে দেখতেছে, এবং চাঁদনি রাতের যে বর্ণনা বিভূতিভূষণের ভাষায়, এটা জাস্ট অসম্ভব সুন্দর। আপনার কাছে আপনি পড়তে যাবেন, মনে করবেন যে এভাবেও চাঁদকে দেখা যায়, এভাবেও জ্যোৎস্নাকে ফিল করা যায়। তো এইটাই হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। আপনি এই 2 পেজ যখন পড়বেন, এরপরে যখন আবার আপনার বাসা থেকে আপনি বা আপনার ছাদ থেকে বা যেখানে আছেন এখান থেকে আপনি চাঁদনি রাত দেখবেন, তখন আপনি এই ফিলটা পাবেন, আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, আপনি ইন ডেপথ চিন্তা করতে পারবেন। আরেকটা উদাহরণ আপনাকে দিতে পারি। ধরেন আহমদ সোফার লেখা যদ্যপি আমার গুরু, এই বইতে কিন্তু তিনি অ্যাকচুয়ালি, এই গুরু হচ্ছে অধ্যাপক আব্দুর রাজ্জাক স্যার। একটা জায়গাতে আছে যে রাজ্জাক স্যার আহমদ সোফাকে বলতেছে যে তুমি যখন কোনো নতুন একটা জায়গায় যাবা, ওই এলাকার মানুষ কেমন, আসলে তারা কেমন, এটা জাস্টিফাই করার জন্য তুমি 2টা কাজ করবা। এক হচ্ছে ওই এলাকার বাজারে যাবা, দেখবা তারা কি খায়। আর হচ্ছে তাদের বইয়ের দোকানে যাবা, দেখবা যে তারা কি পড়ে। কি খায় এবং কি পড়ে, এই 2টা জিনিস যদি তুমি জানতে পারো, তাহলে ওই মানুষগুলা সমস্ত কিছুই তুমি জেনে যাবা। এই যে একটা চমৎকার জিনিস দেখেন, রাজ্জাক স্যার বলছে, আপনি এই বই না পড়লে কিন্তু আপনি এটা বুঝতে পারতেন না। সো এটা আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে। ধরেন আপনি যদি বাংলাদেশের নীল খেতে যান, যে বাংলাদেশের স্টুডেন্টরা এখন কি পড়ে, তাহলে আপনি দেখবেন যে একাডেমিক বইয়ের বাইরে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে চাকরির বই, গাইড বই, এইগুলা। তার মানে তারা, এখানে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি অবস্থাটা কি, কি টাইপের জিনিস তারা পড়ালেখা করতেছে, তাদের ডেপথ অফ নলেজের অবস্থাটা কি। আমরা আসলে আজকে একজন সাহিত্যিক নিয়ে আলোচনা করব, এবং একজন সাহিত্যিকের এই টোটাল আলোচনা শুনে আপনি বুঝে যাবেন যে আসলে প্রিপারেশনটা কিভাবে নিতে হয়। তো এই সাহিত্যিকের নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তার মানে আমরা আসলে ইংলিশ সাহিত্য নিয়ে কথাবার্তা বলতেছি আজকে। এখন এই আর্নেস্ট হেমিংওয়েকে যদি আমরা এক্সপ্লোর করতে যাই, তিনি জন্মগ্রহণ করছে হচ্ছে 1899, ঠিক একই সময়ে কিন্তু জন্মগ্রহণ করছে আমাদের কাজী নজরুল ইসলাম। তার মানে তারা দুজন কিন্তু সমসাময়িক, এবং তার সাহিত্যকর্মগুলো ম্যাক্সিমাম লেখা হয়েছে হচ্ছে 1918 থেকে 1950 সালের মধ্যে, এই টাইম পিরিয়ড। এখন এই টাইম পিরিয়ডে আসলে ওয়ার্ল্ডের কিছু বড় বড় ঘটনা ঘটছে। ধরেন প্রথম বিশ্বযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ব্যবস্থা, এই টাইমে কিন্তু অটোমান এম্পায়ার ভাগ হয়েছে। এইখানে কিন্তু গ্রিস এবং তুরস্কের মধ্যে যুদ্ধ হয়েছে। 1936 থেকে 1939 পর্যন্ত কিন্তু স্পেনের সিভিল ওয়ার হয়েছে, যেখানে কিন্তু ন্যাশনালিস্টরা রিপাবলিকানদের সাথে যুদ্ধ করছে। যেখানে ন্যাশনালিস্টদের পক্ষে ছিল হচ্ছে নাজি জার্মানি বা তখনকার জান্তা সরকার, এবং রিপাবলিকানদের মধ্যে ছিলেন হচ্ছে নির্বাচিত সরকার, এবং তাদের ব্যাকআপ দিছিল তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন। এবং এই টাইমে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ,
এবং দ্বিতীয় বর্ষযুদ্ধ পরবর্তী কিন্তু স্নায়ুযুদ্ধ, এবং এই সমস্ত ব্যাপারগুলোর মধ্য দিয়ে কিন্তু আর্নেস্ট হেমিংওয়েকে কিন্তু যেতে হয়েছে। আপনি যদি তার সমস্ত লেখাগুলো এক্সপ্লোর করতে যান তাহলে আপনি দেখবেন এই সমস্ত যুদ্ধ পরবর্তী সময়, এই যুদ্ধের প্রেক্ষাপট, এই সবগুলো জিনিস তার লেখার মধ্যে চলে আসছে, কেননা তিনি এই টাইমে লিভ করছেন। এই জন্য আর্নেস্ট হেমিংওয়েকে বলা হয় দ্য রাইটার অন ওয়ার, বা যুদ্ধের লেখক। এবং আপনি যদি একজন রাইটারের জীবনযাপন এবং ওই সময়ের প্রেক্ষাপটটা আপনি বুঝতে পারেন তাহলে তার সাহিত্যকর্মগুলো আপনি সবই বুঝে যাবেন। যেমন আমি এখন ধরেন 2024 সালে বসে আছি, আমি যদি এখন কোনো কিছু লিখি তাহলে আমি কি লিখবো আসলে, এই টাইমে আমার সাথে কি হচ্ছে সেইটাই তো আমার চিন্তাভাবনার মধ্যে আসবে। আমি যে জিনিস দেখি নাই কল্পনা দিয়ে বা ওই ফিকশন কিন্তু আমি খুব ভালো মতন ফুটায় তুলতে পারবো না। তো চলেন আমরা তার দুই একটা সাহিত্যকর্ম নিয়ে কথাবার্তা বলি। তো প্রথম আমি যেটা দিয়ে কথাবার্তা শুরু করব তার একটা শর্ট স্টোরি, এইটার নাম হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প। এই ইন্ডিয়া মানে এই ইন্ডিয়া না, অ্যাকচুয়ালি নেটিভ আমেরিকানদেরকে কিন্তু ইন্ডিয়ান বলা হয়। এরকম নেটিভ আমেরিকানদের একটা ক্যাম্প, যেখানে একজন প্রেগনেন্ট মহিলা আছেন যার প্রসব বেদনা উঠছে, যেখানে একজন ডাক্তার আছেন এবং এই ডাক্তারকে হচ্ছে এই প্রসূতি মহিলার ডেলিভারিটা করাতে হবে। তো ডাক্তার যখন যাচ্ছেন ওই ইন্ডিয়ান ক্যাম্পে, তো ডাক্তারটার ছেলে নিক অ্যাডামসকে এখানে নিয়ে গেছে এবং গিয়ে দেখে যে এই মায়ের অবস্থা খুবই খারাপ এবং তাকে সিজার করতে হবে। তখন একটা চাকু দিয়ে সিজার করা হয়েছে এবং এই সিজারটাকে অ্যাসিস্ট করছেন হচ্ছে তার ছেলে নিক অ্যাডামস। এবং সিজার যখন শেষ হয়েছে তখন দেখে যে এই মহিলার হাজব্যান্ডের গলা কাটা লাশ পড়ে আছে। তার মানে হচ্ছে যখন সিজার হয়ে একটা বাচ্চার জন্ম হয়েছে, ঠিক এই টাইমে এই বাচ্চার বাপ নিজের গলা চাকু দিয়ে কেটে সে আত্মহত্যা করছে। তার মানে একই সাথে জন্ম এবং একই সাথে মৃত্যু। কিন্তু আর্নেস্ট হেমিংওয়ের লেখার স্টাইল হচ্ছে তিনি যে গল্পটা বলেন আসলে মেসেজ এটা দেন না, এর ডেপথে একটা বিশাল মেসেজ থাকে। এবং ইংরেজি সাহিত্যে বা টোটাল সাহিত্যে একটা থিওরির জনক তিনি, যে থিওরিকে বলা হচ্ছে আইসবার্গ থিওরি। আইসবার্গকেও যে টাইটানিক যেটার সাথে ধাক্কা খেয়ে ডুবে গেছে আর কি, একটা বরফের বিশাল ভেসে থাকে কিন্তু সমুদ্রের উপরে বা পানির উপরে বরফের একটু অংশ থাকে কিন্তু বিশাল একটা অংশ থাকে হচ্ছে নিচে। তো আর্নেস্ট হেমিংওয়ের এই আইসবার্গ থিওরি হচ্ছে তিনি যে গল্পটা বলেন সেই গল্পটা হচ্ছে যে উপরের অংশটুকু, কিন্তু এর নিচে একটা বিশাল মেসেজ থাকে। তো এইখানের মেসেজটা হচ্ছে এরকম যে এই যে নিক অ্যাডামস, এই নিক অ্যাডামস বা বাচ্চাটা আর কি ডাক্তারের ছেলে, সে একই সাথে হচ্ছে জন্ম এবং মৃত্যুর বিষয় দেখতেছে এবং সেইটা চিন্তা করতেছে যে সে অমর হবে এবং তার বাবাকে বলতেছে যে আমি কখনোই মরব না, আমি অমর হয়ে যাব। এই যে একটা মেসেজ দিচ্ছেন। এখন এই গল্পটা তিনি কেন লিখলেন? আর্নেস্ট হেমিংওয়ের বাবা একটা ডাক্তার ছিলেন এবং এটা অটোবায়োগ্রাফিক্যাল, মানে এইটা আসলে আর্নেস্ট হেমিংওয়ের জীবনের ঘটনা এবং এইখানে মৃত্যুকে নিয়ে আসা হয়েছে এবং অমরত্ব আসছে। তার মানে এইখানেই প্রথম আর্নেস্ট হেমিংওয়ে একটা মেসেজ দিছে যে ছোটবেলা থেকেই তার একটা টেন্ডেন্সি আছে মৃত্যু এবং সুইসাইডের প্রতি। সো এই হচ্ছে আমরা একটা থিওরি সম্পর্কে জানলাম যেটার নাম হচ্ছে আইসবার্গ থিওরি, এবং একটা গল্প, ছোট গল্প জানলাম যেটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্প, রাইটার হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ের পরবর্তী সাহিত্যকর্মগুলো যদি আমরা দেখতে চাই তাহলে ধরেন 1920 সাল, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, তখন অটোমান সাম্রাজ্য পরাজিত হয়েছে, এখন অটোম্যান সাম্রাজ্য ভেঙে যাবে। এই অটোম্যান সাম্রাজ্য ভেঙে একটা রাষ্ট্র হবে যেটা হচ্ছে তুরস্ক। এখন এই ভাঙাভাঙি সীমানা নিয়ে তখন গ্রিসের সাথে তুরস্কের একটা যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধকে কাভার করার জন্য আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু তখন ইউরোপে ছিল, সে সাংবাদিক হিসেবে। এই টাইমে সে প্যারিস থেকে সান্তিয়াগো গিয়েছিল হচ্ছে বুল ফাইট দেখার জন্য, যে ষাঁড়ের যুদ্ধ, যে জিন্দেগি না মিলেগি দোবারা, যে মুভিটা আপনারা যদি কেউ দেখে থাকেন, এইরকম আর কি বিষয়টা। এখন ঠিক এই রকম একটা ঘটনা তার লাইফে ঘটছে এবং এইটাকে সে একটা উপন্যাসের রূপ দিছে, যে উপন্যাসের নাম হচ্ছে দ্য সান অলসো রাইজেস। তো এখানে ঘটনাটা কি, একজন আমেরিকান এবং একজন ব্রিটিশ নাগরিক যারা হচ্ছে প্যারিসে থাকে, সেইখান থেকে তারা সান্তিয়াগো যাচ্ছে এই বুলফাইট দেখার জন্য। এই উপন্যাসের যিনি প্রধান চরিত্র তিনি হচ্ছেন জ্যাক। তো জ্যাক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের একজন আহত সৈনিক এবং তিনি এই আহত হওয়ার ফলে তিনি তার যৌন ক্ষমতা হারিয়েছেন। তো তিনি একটা মেয়ের প্রেমে পড়েছেন, তার নাম হচ্ছে ব্রেট, কিন্তু ব্রেট হচ্ছে দুষ্টু মানুষ।
মানে 2-3টা বিয়ে করছে, তারপরে অনেক মানুষের সাথে তার সম্পর্ক আছে, এইরকম একটা মেয়ের প্রেমে পড়ছে। তো ঘটনাটা এমন যে জ্যাক যখন এই বুলফাইট দেখে প্যারিসে ফিরছেন, তখন হচ্ছে সে একটা টেলিগ্রাম পেয়েছেন হচ্ছে এই ব্রেটের কাছ থেকে। তো চিঠিতে ব্রেট বলতেছে যে সে তার আর এক প্রেমিকের কাছে চলে যাবে, বাট এইটা যেতে পারতেছে না, তার অবস্থা খুবই খারাপ, তার কাছে কোনো টাকা পয়সা নাই। তখন জ্যাক তার কাছে গিয়েছে এবং তাকে মাদ্রিদে নিয়ে যাবে। তো ট্যাক্সিতে যখন তারা বসে আছে, লাস্টের কাহিনী হচ্ছে এরকম, ট্যাক্সিতে করে তারা চলে যাচ্ছে যে ব্রেটকে তার প্রেমিকের কাছে পৌঁছায় দিবে, জ্যাকের সাথে সে থাকবে না। তো এই টাইমে চোখ বন্ধ করে জ্যাক চিন্তা করতেছে যে আমাদের জীবনটা আরও কেমন হতে পারত। এই যে একটা আক্ষেপ দিয়ে এই সান অলসো রাইজেস শেষ হয়ে যায়। এই যে সান অলসো রাইজেস এই নামটা তিনি কেন নিলেন? তিনি একটা জিনিস বুঝাইছেন এই উপন্যাসের মাধ্যমে, যে কোনো অপ্রাপ্তি, কোনো কিছুই মানুষের জীবনকে থামিয়ে রাখে না। প্রত্যেক দিনের মতোই নিয়ম করে আবার সূর্য আসে, নতুন করে সূর্য আলো দেয়। সূর্য কখনো কিন্তু থেমে থাকে না, সূর্যের মন খারাপ হয় না কখনো। সো এইটা দিয়ে মেসেজ দিছে যে সমস্ত অপ্রাপ্তি যাই হোক না কেন, প্রত্যেক দিন নতুন করে সূর্য আসবে, নতুন করে বেঁচে থাক। তো এইখানে আমরা একটা উপন্যাসের কথা জানলাম, দ্য সান অলসো রাইজেস। এই উপন্যাসের মধ্যে গ্রিসের সাথে তুরস্কের যুদ্ধের ব্যাপার স্যাপার আছে, এই উপন্যাসের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপার স্যাপার আছে। তার মানে এই টোটাল উপন্যাস কিন্তু যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী ঘটনা নিয়ে লেখা, এবং এটা আর্নেস্ট হেমিংওয়ের জীবন দশা নিয়ে লেখা। আসলে তিনি যা কিছুই লিখছে তা সবই অটোবায়োগ্রাফিক্যাল। এবং এইখানে আরেকটা রিলিভেন্ট ইনফরমেশন দিয়ে রাখা যায়, সেটা হচ্ছে 1920 সাল থেকে 1940 সাল, এই টাইম যদি আপনারা বলেন, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, তখন কিন্তু ম্যাক্সিমাম সাহিত্যিকরা ইউরোপে থাকতো, আমেরিকান সাহিত্যিকরা। কেন? কেননা ইউরোপের আইন ছিল খুবই সাধারণ, মানে ট্যাক্স এইগুলা ব্যাপার খুব ইজি ছিল, এবং উপন্যাস বা সাহিত্য চর্চার মধ্যে কোনো কিন্তু ঝামেলা ছিল না। ধরেন এই টাইমে যখন আর্নেস্ট হেমিংওয়ে প্যারিসে অবস্থান করতেছে, লেখালেখি করতেছে, ঠিক ওই টাইমে কিন্তু আমেরিকাতে তারই ফ্রেন্ড জেমস জয়েস, যিনি উলেসিস উপন্যাস লিখেছিলেন, জেমস জয়েসের উপন্যাস কিন্তু আমেরিকাতে তখন নিষিদ্ধ হয়ে গেছে। তার মানে সাহিত্যিকদের যে ফ্রিডম, এইটা কিন্তু ছিল হচ্ছে তদানীন্তন ইউরোপে। এই জন্য তখন প্যারিসে কিন্তু আমেরিকান স্কুল ছিল, আমেরিকান রেস্টুরেন্ট ছিল, আমেরিকান হাসপাতাল ছিল, অনেক আমেরিকানরা তখন আসলে ইউরোপে বসবাস করত। এবার আসেন আমরা আর্নেস্ট হেমিংওয়ের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস নিয়ে কথা বলি, যেটা সবচেয়ে বেশি মানুষ পড়ছে, সেটা হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস। এই উপন্যাসের গল্প বলার আগে আমি আর্নেস্ট হেমিংওয়ের প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা আপনাকে বলি, যে তিনি প্রথম বিশ্বযুদ্ধে কী করছেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকান সৈন্য হিসেবে অংশগ্রহণ করার জন্য মিলিটারিতে যোগ দিতে চাইছে, কিন্তু মিলিটারিতে তিনি যোগ দিতে পারেন নাই, তার চোখের দৃষ্টি কম ছিল আর কি, চোখের টেস্টে সে বাদ পড়ে গেছে। এরপরে সে আমেরিকান রেড ক্রসের হয়ে ভলেন্টিয়ার হিসেবে সে প্রথম বিশ্বযুদ্ধে আসছে, সে আসছে ইতালিতে, এবং রেড ক্রসের হয়ে সে কিন্তু একটা অ্যাম্বুলেন্স চালাইতো। তো প্রথম বিশ্বযুদ্ধে রেড ক্রসের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে ইতালিতে কাজ করতেছেন হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। ঠিক এই রকম সময়ে অস্ট্রিয়ার ছোড়া একটা মর্টারের হামলার শিকার হন আর্নেস্ট হেমিংওয়ে, তার দলবল। এইখানে বেশ কয়েকজন সোলজার আহত হয়, তাদেরকে নিয়ে তিনি তড়িঘড়ি করে হাসপাতালে যাচ্ছিলেন। ঠিক হাসপাতালের এই টাইমে কিন্তু তিনি আবার হামলার শিকার হন, এবং এই সময় তিনি খুবই বীরত্বের সাথে কয়েকজন ইতালিয়ান সোলজারের জীবন বাঁচান, এবং তিনি মারাত্মকভাবে আহত হন। এর ফলে তিনি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে যা মেডেল অফ ভ্যালোর, একটা বড় পদক পান তিনি কিন্তু প্রথম আমেরিকান হিসেবে। তো এইখানে তো আর্নেস্ট হেমিংওয়ে আহত হয়, এবং তিনি প্রায় 6 মাস যাবৎ চিকিৎসাধীন ছিলেন। এই 6 মাস যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তখন একটা নার্সের সাথে তার প্রেম হয়। এই যে ঘটনাটা তার জীবনে ঘটছে, এই ঘটনাটাই অ্যাকচুয়ালি চিত্রায়িত করছে এ ফেয়ারওয়েল টু আর্মস এই উপন্যাসে। এইখানেও কিন্তু যে প্রধান চরিত্র, তিনি হচ্ছে ফ্রেডরিক হেনরি। তো এই ফ্রেডরিক হেনরিও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ইতালিতে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, এবং ঠিক এইরকম হামলার শিকার হয়, এবং এই হামলার পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় 6 মাস ছিলেন। তখন একটা নার্স, সেই নার্সের নাম হচ্ছে ক্যাথেরিন, এই ক্যাথেরিনের সাথে তার প্রেম হয়, এবং প্রেমটা না প্রথমে হয় নাই, ঘটনাটা এরকম খুবই রোমান্টিক সিন, আপনারা মুভি টুবিতে যেমন দেখেন। সিনটা হচ্ছে এরকম যে বৃষ্টি হচ্ছে,
তো বৃষ্টির মধ্যে নার্সের সাথে কথা হচ্ছে, তার ফিয়ন্সি মানে এই মেয়ের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তিনি কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধে অলরেডি মারা গেছেন। তো এইরকম একটা টাইমে ধরেন খুবই দুঃখের চিন, এই বৃষ্টি হচ্ছে, রোমান্টিক একটা আবহাওয়া ক্রিয়েট হয়েছে, তখন হচ্ছে এই যে ফেডরিক হেনরি তিনি হচ্ছে ক্যাথরিনকে চুমু খেতে যায়, কিন্তু তখন থাপ্পড় মেরে দেয় হচ্ছে ক্যাথরিন, বাট ইভেনচুয়ালি কিন্তু তারা চুমু খায় এবং তারা মোটামুটি একটা সংসার জীবন শুরু করে। এরপরে উপন্যাসে দেখা যায় যে তারা একটা পাহাড়ে গিয়ে বসবাস শুরু করে। পাহাড়ে যাওয়ার পরে ক্যাথরিন সন্তান সম্ভব হয় এবং এই রকম অবস্থায় প্রেগনেন্সি রিলেটেড জটিলতায় সে পড়ে, তখন তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়, কিন্তু হাসপাতালে নিয়ে কমপ্লেক্সিটি এতই হয় যে সিজার করতে হয় এবং এইখানে আসলে ক্যাথরিন মারা যায়। যখন ক্যাথরিন মারা যায় তখন ক্যাথরিনের দেহটাকে হাসপাতালে রেখে এই ফেডরিক হেনরি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খুবই দুঃখ ভরাক্রান্তভাবে তিনি হোটেলে ব্যাক আসেন। তো এই হচ্ছে ঘটনাটা, এই ঘটনাটাই কিন্তু দেখানো হয়েছে এবং এইখানে যে ফেয়ারওয়েল টু আর্মস, এখানে ক্যাথরিন কিন্তু তার হাতের উপর মারা যায়। এবং এইটা নিয়ে কিন্তু 1996 সালে একটা মুভিও আছে, আপনারা চাইলে এই মুভিটাও দেখতে পারেন। মুভির নাম হচ্ছে ইন লাভ অ্যান্ড ওয়ার। তো এইখানে আপনি জানতে পারলেন যে আর্নেস্ট হেমিংওয়ের একটা সর্বাধিক পঠিত উপন্যাস হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস, এবং এইখানে দুইটা চরিত্র ফেডরিক হেনরি এবং হচ্ছে ক্যাথরিন। এবং মজার বিষয় হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে এই উপন্যাসের শেষ পৃষ্ঠাটা লেখার জন্য সে 39 বার ট্রাই নিছে। 39তম বার গিয়ে তিনি এই পেজটা ফাইনাল করছে যে এইটাই হবে আমার উপন্যাসের লাস্ট। এবং আপনারা ইংলিশ সাহিত্য পড়তে গেলে আপনারা দেখবেন যে ইউনিভার্সিটি উইথদের মধ্যে আপনি জর্জ পিলি নামে একজনকে পড়বেন। এই জর্জ পিলির একটা কবিতার নাম হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস, এবং সেই কবিতা থেকেই কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে তার এই উপন্যাসের নামকরণটা করছে। এখানে আমরা আর্নেস্ট হেমিংওয়ের আরেকটা উপন্যাস নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে ফর হুম দ্য বেল টোলস। এই যে ফর হুম দ্য বেল টোলস, এই নামটাও কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে নিয়েছেন ওই যে পয়েট অফ লাভ জন ডনের একটা কবিতা থেকে। তো এইখানে মেইন মেসেজটা হচ্ছে জন ডনের কবিতা যে কোনো মানুষই আলাদা না, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের সাথে রিলেটেড। এই ঘটনাটা হচ্ছে স্প্যানিশ সিভিল ওয়ার নিয়ে ঘটনা, যেইখানে রবার্ট জর্ডান একজন আমেরিকান ভলেন্টিয়ার যে হচ্ছে এই যুদ্ধে অংশগ্রহণ করে। এবং এইখানে দুইটা পার্টি ছিল, আমি আগেই বলছি, যুদ্ধ হচ্ছে ন্যাশনালিস্টদের সাথে রিপাবলিকানদের সাথে। এবং এই যে রবার্ট জর্ডান সে রিপাবলিকানদের হয়ে গেরিলা যুদ্ধ করে এবং তিনি ডিনামাইট দিয়ে একটা ব্রিজ উড়াইয়া দিবে, এই হচ্ছে মেইন কাজ আর কি। এবং মজার বিষয় হচ্ছে আমরা আগেই যেটা বলেছি যে স্প্যানিশ সিভিল ওয়ারের সময় কিন্তু আর্নেস্ট হেমিংওয়েও সাংবাদিক হিসেবে কিন্তু স্পেনে অবস্থান করতেছিল এবং তিনিও কিন্তু রিপাবলিকানদের হয়ে গেরিলা যুদ্ধ করছে। তার মানে এইখানে যে রবার্ট জর্ডান, এই রবার্ট জর্ডান আর কেউ না, আর্নেস্ট হেমিংওয়ে হিমসেলফ ইজ রবার্ট জর্ডান। এবং এই উপন্যাসে মারিয়া নামক একজন তরুণী আছে যার সাথে এই রবার্ট জর্ডানের প্রেম হয়। এই মারিয়া কিন্তু এই ন্যাশনালিস্টদের হাতে রেপড হয়, তার হাজব্যান্ডকে মেরে ফেলা হয়, এরকম বিভিন্ন ঘটনা আছে। কিন্তু রবার্ট জর্ডান এবং মারিয়ার মধ্যে একটা তীব্র ফিলিংসের ক্রিয়েট হয় এবং এইখানে খুবই একটা রোমান্টিক সিন আছে, যে সিনটাতে আর্নেস্ট হেমিংওয়ে লিখতেছেন যে এই টাইমে সে জিজ্ঞাসা করতেছে যে তুমি কি বুঝতে পারতেছো তোমার পিঠের নিচে দিয়ে যে মাটি, এই মাটি সরে চলে যাচ্ছে। অর্থাৎ তিনি বলেন যে দ্য আর্থ ইজ মুভিং। সো এই যে দ্য আর্থ মুভস, এই যে একটা ফ্রেজ, এই ফ্রেজটা কিন্তু এই উপন্যাস থেকে আসছে। যাই হোক, আমি পাবলিকলি এটার মিনিং বলতেছি না, আপনারা গুগল করে দেখতে পারেন দ্য আর্থ মুভস এটার মানে কি আসলে। তো এটা একটা খুবই রোমান্টিক সিন এইখানে ছিল, বাট পরবর্তীতে আসলে রবার্ট জর্ডানের সাথে মারিয়ার যে চূড়ান্ত মিলন, এই মিলন আসলে হয় নাই। এইখানে এই ব্রিজ ধ্বংস করার এই টাইমে আঘাতপ্রাপ্ত হয় হচ্ছে রবার্ট জর্ডান, এবং তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি তার সুইচ নিয়ে থাকে যে একজন শত্রুপক্ষ আসলেই সেইটা বাস্ট করবে এবং সেটা গ্রেনেড বাস্ট করবে। যে গ্রেনেডের যে চাবি আছে, চাবির সাথে সে একটা সুতা বেঁধে রাখছে এবং শেষ মুহূর্তে সে মারা যাচ্ছে, সে আর বেঁচে থাকতে পারতেছে না, মানে যে কোনো মুহূর্তে সে মারা যাবে, বাট বারবার সে কনসাস থাকার ট্রাই করতেছে একটা শত্রুকে যেন সে মেরে তারপরে সে মরতে পারে। তো এই উপন্যাসের এই যে আইসবার্গ থিওরি অনুযায়ী এই উপন্যাসের যে মেইন মেসেজ ছিল, মেসেজটা হচ্ছে এই যে গির্জায় যে আমরা বেল বাজাই বা মন্দিরে যে বেল বাজাই, এই যে একটা বেল বাজাই আমরা, এই বেল আসলে কারো কথা চিন্তা করে বাজানো হয়। সো এটা আসলে বলা হয়েছে যে এই বেলটা যদি একজনের বাজে, একজনের জন্য বাজে,
তাহলে পরের বেলটা আপনার জন্য বাজবে। সো বিষয়টা হচ্ছে ফর হুম দ্য বেল টোলস। আরেকটা শেষ ইনফরমেশন দিয়ে শুরু করি। আমরা একটা পেইড ব্যাচ স্টার্ট করেছি। সো আপনি যদি সিভিল সার্ভিসের প্রিপারেশন নিতে চান এবং আমার সাথে যুক্ত হতে চান এই প্রিপারেশনে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ব্যাচের ইনফরমেশন দেওয়া আছে, আপনি জয়েন করতে পারেন। আশা করি আপনার যাত্রা শুভ হবে। এই স্প্যানিশ সিভিল ওয়ার এবং এইরকম ব্রিজের ঘটনা নিয়ে আর একটা ছোট গল্প আছে, ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। এটা কিন্তু একটা ছোট গল্প। এখানেও ব্যাপারটা হচ্ছে একটা শহরের যারা আছে, এই শহরের সমস্ত নাগরিককে শত্রুপক্ষের হাত থেকে বাঁচানোর জন্য এদেরকে বার্সেলোনা নিয়ে চলে যাচ্ছে সবাই। তো ব্রিজ পার করে নিয়ে যেতে হবে। তখন একজন সোলজার, তিনি লাস্ট ম্যান হিসেবে এই ব্রিজের উপর একজন ওল্ড ম্যানকে দেখতে পায় এবং তিনি অনেক বয়স্ক। তার 2টা ছাগল ছিল, তার বিড়াল ছিল, তার 4 পেয়ার কবুতর ছিল এবং এই পশু পাখিগুলোর জন্য তার টেনশন হচ্ছে এবং সে এই সোলজারের সাথে যেতে চাচ্ছে না। সে বলতেছে, আমি এই ব্রিজের উপরেই থেকে যাই, আমার পশু পাখিগুলোকে আমি দেখব, আমার এই শহরটাকে দেখব, আমি আর কয়দিনই বা বাঁচবো, সো আমি যাব না। এবং এই যে ওল্ড ম্যানকে নিয়ে কাহিনীটা বলতে গিয়ে সে আসলে এর মধ্যে বার্তা দিছে। সে একটা জায়গায় দেখাইছে যে এই তার কবুতরগুলো একসময় চেঞ্জ হয়ে ঘুঘু হয়ে গেছে। আর কবুতর চেঞ্জ হয়ে ঘুঘু হয়ে গেছে, এইটা দিয়ে আর্নেস্ট হেমিংওয়ে বুঝাইছে যে যুদ্ধের পরে অ্যাকচুয়ালি শান্তি চলে আসছে। সো আমরা একটা ও ছোট গল্পের নাম জানলাম। আর্নেস্ট হেমিংওয়ের আরেকটা উপন্যাস নিয়ে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড ইনটু দ্য ট্রিজ। এইটা একটা ফ্লপ উপন্যাস বলা চলে, বাট এটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, ক্রিটিকরা কথাবার্তা বলছে, বাট খুবই নেগেটিভ কথাবার্তা বলছে, বাট এটা একটা ইম্পর্টেন্ট উপন্যাস। আমেরিকান সিভিল ওয়ারের একজন মিলিটারি অফিসার থমাস জে জ্যাকসন তার একটা বক্তৃতায় বলেছিলেন যে লেট আস ক্রস দ্য রিভার অ্যান্ড রেস্ট আন্ডার দ্য শেড অফ ট্রিজ। এই বক্তব্য থেকেই কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে এই নামটা নিয়েছিলেন, অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড ইনটু দ্য ট্রিজ। তো এই উপন্যাসের কাহিনী বুঝতে হলে আমাদের একটা ভালোবাসা বুঝতে হবে, যেটার নাম হচ্ছে প্ল্যাটনিক লাভ। এই যে প্লেটোর নাম অনুসারে এটা আসছে যে প্ল্যাটনিক লাভ, যেখানে ভালোবাসা আছে বাট এই ভালোবাসার মধ্যে যৌনতা নাই, এইটাকেই বলা হয়েছে প্ল্যাটনিক লাভ। এটা কিন্তু রবীন্দ্রনাথের ছিলেন আর্জেন্টাইন রাইটার ভিক্টোরিয়া অকাম্পোর সাথে। আবার আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও কিন্তু তার বন্ধুর মেয়ে প্রভাবতীর সাথে এই রকম একটা প্রেম ছিল এবং প্রভাবতীর মৃত্যুতে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন প্রভাবতী সম্ভাষণ। এটা তার একটা মৌলিক গ্রন্থ। 1948 সালে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে আর্নেস্ট হেমিংওয়ে তার স্ত্রী ম্যারির সাথে কিন্তু আবার ইউরোপে চলে যান। তো ওই ইউরোপে গিয়ে আর্নেস্ট হেমিংওয়ের অ্যান্ড্রিয়ানা নামে 19 বছরের একটা মেয়ের সাথে আসলে তার প্রেম হয়। এই প্রেমটা ছিল হচ্ছে প্ল্যাটনিক লাভ। যদিও এই প্রেমের কারণে তার ওয়াইফের সাথে তার একটা ঝামেলা হয়ে যায় আর্নেস্ট হেমিংওয়ের, বাট তার লাইফেও এরকম একটা প্ল্যাটনিক লাভ ছিল এবং এই প্ল্যাটনিক লাভটার মধ্যে এজ ডিফারেন্স কিন্তু অনেক ছিল। এই উপন্যাসেও কিন্তু 50 বছরের একজন আমেরিকান মিলিটারি পার্সনের সাথে প্রেম হয়েছে তার চাইতে 30 বছরের ছোট রেনেটা নামক একটা তরুণীর, এবং এই ঘটনাই কিন্তু এই উপন্যাসে ব্যক্ত হয়েছে। এই যে কিশোরীর সাথে প্রেম এবং এই প্রেমে কিন্তু একসময় যে মিলিটারি অফিসার লাস্টের দিকে মারা গেছে, বাট দুজনের মিলন কিন্তু হয় নাই। এই মিলিটারি পার্সনের ছিল হার্টের রোগ এবং এইরকম দেখাচ্ছে যে তার হার্টের যে বিট হচ্ছে মৃত্যুর সময়, তার হার্ট বিট হচ্ছে তার বুকের মধ্যে যে ধরপড় করতেছে, আর তিনি যে শুয়ে আছেন তার মাটিটা হচ্ছে বা কার্পেটটা হচ্ছে কাটার, তো বারবার ধরপড় করতেছে আর কাটা তার বুকের সাথে লাগতেছে। ঠিক এইরকম একটা ঘটনা ব্যক্ত করতে গিয়ে আর্নেস্ট হেমিংওয়ের এই কাহিনীটা শেষ হয়। এইখানে আর্নেস্ট হেমিংওয়ে যেটা মেসেজটা দেওয়ার ট্রাই করছে, এই যে মৃত্যু, এই মৃত্যুর ফলে সে একটা অমরত্ব পাবে। এই যে অ্যাক্রস দ্য রিভার, নদী পার হওয়ার পরে সে একটা গাছের নিচে একটা ছায়া পাবে, ইনটু দ্য ট্রিজ, ওইখানে অমর জীবন পাবে এবং সেইখানে সে প্রেম পাবে, ভালোবাসা পাবে। এরকম একটা মেসেজ আসলে এই উপন্যাসে দেওয়া হয়েছে। বাট এই উপন্যাসটা প্রেক্ষাপটটা কিন্তু এই টাইমটা আপনি চিন্তা করেন, এই টাইমটা হচ্ছে 1950। এর আগে কি হয়েছে, আর্নেস্ট হেমিংওয়ের বন্ধু ডাব্লিউ.বি. ইয়েটস মারা গেছে, তার বন্ধু জেমস জয়েস উপন্যাসিক মারা গেছে এবং তিনি ডায়াবেটিকে ভুগতেছেন আর্নেস্ট হেমিংওয়ে, এবং তার শরীর অনেক মোটা তাজা হয়ে গেছে এবং তার এই উপন্যাসটা ফ্লপ হয়েছে, সে লেখালেখি করতে পারতেছে না এবং তিনি কিন্তু
কিউবাতে প্রচুর যাতায়াত করতেন। কিউবা তিনি ম্যাক্সিমাম লেখাগুলা কিন্তু কিউবায় বসে লিখছেন। তিনি আমেরিকান হইলেও আমেরিকাতে কম থাকছেন। তিনি কিউবাতে থাকছেন এবং ইউরোপে থাকছেন তার লেখালেখি করার জীবনে। তখন তিনি কিউবাতেও বেশি একটা যেতে পারতেছে না, কেননা এই টাইমে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে এবং স্নায়ুযুদ্ধ শুরু হওয়ার কারণে কিন্তু কিউবা কিন্তু আবার যোগ দিছে কাদের সাথে? সোভিয়েত ইউনিয়নের সাথে। সো আমেরিকান কিউবা এখানে কিন্তু এফবিআই খুব নজর টজর রাখতেছে। এবং এই যে একটু আগে বললাম তার প্ল্যাটনিক লাভ হয়েছে এবং প্ল্যাটনিক লাভের কারণে তার স্ত্রী ম্যারির সাথে কিন্তু তার ঝামেলা হয়ে গেছে। তো সব কিছু মিলায়ে সে একটা খুবই কঠিন সময় পার করতেছে এই 1950-এর পরের দিকের টাইমটা। ঠিক এইরকম একটা টাইমে তিনি আবার লাইফে কাম ব্যাক করতে চাচ্ছেন। আপনি আর্নেস্ট হেমিংওয়ের লাইফটা চিন্তা করেন যে এমন একটা বাজে অবস্থা, তার এইরকম একটা অবস্থা থেকে কাম ব্যাক করতে চাচ্ছেন এবং এই কাম ব্যাকটা তিনি করেছেন মাত্র 6 সপ্তাহে। তিনি 6 সপ্তাহে, মাত্র 6 সপ্তাহে সে তার পরবর্তী উপন্যাস লিখে ফেলছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটা আসলে নভেল বলা যায় না, এটাকে নভেলা বলা হয়। নভেলা হচ্ছে উপন্যাসের চাইতে ছোট, বাট হচ্ছে ছোট গল্পের চাইতে বড়। তা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা কিন্তু নভেল না, একটা নভেলা। তো এইখানের গল্পটা বলার আগে এটা আপনারা জানেন যে এই যে মাছ টাছ ধরে এই কাহিনী অনেকেই জানেন, কিন্তু আর্নেস্ট হেমিংওয়ের কথাটা বলে আপনি শুনলে অবাক হবেন। আর্নেস্ট হেমিংওয়ে 1938 সালে মাছ ধরা নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করছিলেন। তিনি একজন এক্সপার্ট ফিশারম্যান। কিভাবে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন? কিউবাতে, যে কিউবা কিন্তু যে আমেরিকার ফ্লোরিডার একবারে এইদিকে, মানে সমুদ্রের ওইখানে কিন্তু কিউবা, আপনি ম্যাপে দেখতে পারেন। কিউবার এই সমুদ্রে তিনি একই দিনে 60টা মার্লিন ধরেছিলেন। 60টা মার্লিন, একদিনে 60টা মার্লিন, তখন ওয়ার্ল্ড রেকর্ড। তার মানে আর্নেস্ট হেমিংওয়ে নিজেই কিন্তু একজন ফিশারম্যান এবং সে কিন্তু মাছটা ধরছে কি ভাই? মার্লিন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতেও কিন্তু এইরকম একটা গল্প। সান্তিয়াগো নামক একজন কিউবার ফিশারম্যান, তার বয়স অনেক বেশি, বৃদ্ধ হয়ে গেছে। 84 দিন যাবৎ সে প্রত্যেক দিন সমুদ্রে যাচ্ছে, একটা মাছ ধরতে পারে না। 85তম দিনে গিয়ে সে একটা মাছ ধরে ফেলছে এবং মাছটা কিন্তু মার্লিন, অন্য কোনো মাছ না, মাছটা কিন্তু মার্লিন। এবং এটা 18 ফিট লম্বা একটা মার্লিন সে ধরছে। ধরে এটা সে উঠাতে পারতেছে না, তার বোটটা ছোট এবং তার যে অ্যাসিস্ট্যান্ট তার সাথে আর এখন যায় না, কেননা সে মাছ পায় না, সে একটা আনলাকি পার্সন, বৃদ্ধ মানুষ হয়ে গেছে। প্রথম রাত সে চেষ্টা করছে, মার্লিনটাকে বসে আনতে পারে নাই। দ্বিতীয় রাতে গিয়ে তার মার্লিনটা কিন্তু শার্কে অর্ধেক খেয়ে ফেলছে, শার্ক এসে। তৃতীয় রাতে গিয়ে তার মার্লিনটা পুরাই খেয়ে ফেলছে, শুধুমাত্র মার্লিনের কঙ্কালটা আছে। এতই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হয়েছে তিনি ব্যালেন্স রাখতে পারতেছেন না, এই বৃদ্ধ মানুষ। দেন ওল্ড ম্যান তার নৌকায় এই মার্লিনের কঙ্কাল বেঁধে নিয়ে সে বিচে চলে আসছে। বাট এত বড় মার্লিনের কঙ্কাল, যাই হোক, এর আগে কেউ দেখে নাই। তখন বিচে এসে সে ক্লান্ত হয়ে বালুর উপর শুয়ে পড়ছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট আসছে যে আমার উস্তাদ তো সবচেয়ে বড় উস্তাদ, আজ তার সাথে একটা লোক থাকলেই তো সে মার্লিনটা নিয়ে আসতো। তার যে অ্যাসিস্ট্যান্ট সে ভুল বুঝছে, মাপ চাইছে, তাকে চা কফি খাওয়াইছে, খাওয়ানোর পরে সে আবার শুয়ে পড়ছে। এবং একবারে এই নভেলার শেষের দিকে এই বৃদ্ধ শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছে যে এই কিউবার বীজ দিয়ে একটা আফ্রিকান লায়ন ঘুরে বেড়াচ্ছে, একটা সিংহ ঘুরে বেড়াচ্ছে। এখন বলেন এই সিংহটাকে? এই সিংহটা হচ্ছে এই ফিশারম্যান হিমসেলফ ইজ দ্য আফ্রিকান লায়ন, যে সে 18 ফিট একটা মার্লিনকে ক্যাপচার করছে এবং সে তাকে আনতে পারে নাই, তার কঙ্কালকে সে বিচে নিয়ে আসছে। তার মানে সেই লায়ন, আফ্রিকান লায়ন। এই উপন্যাসটা পাবলিশ হওয়ার পরে 1952 সালে পাবলিশ হওয়ার পরে 1953 সালে আর্নেস্ট হেমিংওয়ে, চিন্তা করেন, মাত্র 6 সপ্তাহে কাজটা করছে এবং পুলিৎজার পুরস্কার পাইছে ফিকশন ক্যাটাগরিতে। 1954 সালে তিনি যখন নোবেল পুরস্কার পাইছে, এই নোবেল পুরস্কার দেওয়ার সময় শুধু একটা সাহিত্যকর্মের নাম বলা হয়েছে, সেই সাহিত্যকর্মটা হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এখন এটা নিয়ে অনেকেই, যে তার নোবেল পাওয়া নিয়ে কিন্তু অনেকের অনেক কথাবার্তা আছে। অনেকের কথাবার্তা আছে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের লাইফে না অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। তিনি সাল হচ্ছে কত, 1954 সালে সে নোবেল পাইছে।
1954 সালে যখন নোবেল পাইছে তার ঠিক 1 মাস আগে তিনি কিন্তু আফ্রিকায় গিয়েছিলেন এবং আফ্রিকায় গিয়ে তিনি পর 2 দিন 2টা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে তার। প্রথম দিন প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আহত হয়েছে। পরের দিন তাকে এই আহত আর্নেস্ট হেমিংওয়েকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য প্লেন উঠতে গিয়ে রানওয়েতে ওই প্লেনটা আবার মানে দুর্ঘটনার শিকার হয়েছে এবং সবাই জানছে আর্নেস্ট হেমিংওয়ে মারা গেছে এবং পত্রিকায় আর্নেস্ট হেমিংওয়ের মৃত্যুর খবর ছাপা হয়েছে এবং আর্নেস্ট হেমিংওয়ে নিজে তার মৃত্যুর খবর পড়ছে এবং অনেকেই মনে করে যে আর্নেস্ট হেমিংওয়ের যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তার প্রতি যে একটা দরদ কাজ করছে মানুষের, এইটা নোবেল কমিটিকেও কাজ করছে এবং এই জন্যই তাকে নোবেল দেওয়া হয়েছে। যদিও আর্নেস্ট হেমিংওয়ে খুব মডেস্টলি এটা নিয়ে কথাও বলছে এবং তিনি কিন্তু নোবেল সিরিমনিতে যান নাই, তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তার একটা বক্তব্য লেখে। আপনারা চাইলে বক্তব্যটা পড়তে পারেন এবং আপনি বুঝতে পারবেন যে তিনি কতটা লনলি ছিলেন তার জীবনে। এবং আর্নেস্ট হেমিংওয়ে যে 1954 সালে নোবেল পাইছে, এটা পড়তে গিয়ে না আমার সবসময় একটা জিনিস মনে চলে আসতো যে 1953 সালে কিন্তু উইনস্টন চার্চিল নোবেল পেয়েছে এবং পলিটিশিয়ান হিসেবে সাহিত্যে নোবেল পেয়েছে এবং যে বইয়ের জন্য তিনি নোবেল পেয়েছিলেন সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য ইংলিশ স্পিকিং পিপল। এই বইটার জন্য কিন্তু উইনস্টন চার্চিল 1953 সালে নোবেল পেয়েছিল। এই যে 53 এবং 54 এটা আমার সবসময় মাথায় চলে আসতো আর কি। তো এইখানে আপনি এখন চিন্তা করেন যে আর্নেস্ট হেমিংওয়ে তিনি তার জীবনে সব কিছু পাইছেন। তিনি বিশ্বযুদ্ধগুলোতে অংশগ্রহণ করছেন, প্রথম বিশ্বযুদ্ধে তো ডাইরেক্ট অংশগ্রহণ করছেন, আর অন্যান্য যুদ্ধে কিন্তু সাংবাদিক হিসেবে গেরিলা হয়ে বিভিন্নভাবে অংশগ্রহণ করছেন। তার মধ্যে রোমাঞ্চকর একটা ইয়ে ছিল। তার 4টা বউ ছিল এবং প্রত্যেকটা বউকেই কিন্তু সে তার একটা বড় বড় সাহিত্যকর্ম ডেডিকেট করছে। তার প্লাটোনিক লাভ ছিল এবং পুলিৎজার পাইছে, নোবেল পুরস্কার পাইছে। আমেরিকাতে সবচেয়ে বেশি টানা তৎকালীন সময়ে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বই হিসেবে টানা 6 মাস ধরে সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে তার বই এবং সব মানুষ তাকে চিনত। তিনি কিউবাতে থাকতেন, তার মাছ ধরার শখ ছিল, তার জীবনে হেন কিছু নাই যে তার জীবনে ছিল না। কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে খুবই লনলি ছিল এবং আপনি যদি তার এই নোবেল পুরস্কার সিরিমনিতে সে যে চিঠিটা পাঠিয়েছিল এটা যদি পড়েন তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন তার জীবনটা আসলে কেমন ছিল। এবং 1961 সালের আজকের দিনে, এই যে আজকে যে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি এবং আমি রেকর্ডও আজকেই করতেছি, এটা হচ্ছে 2 জুলাই 1961, তিনি সুইসাইড করেন। এবং তিনি সুইসাইড করেন হচ্ছে এইখানে যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, এইখানে যে বন্দুকটা তার হাতে, এটা তার সবচেয়ে প্রিয় বন্দুক। 2 নলা হচ্ছে শটগান। এই শটগান দিয়ে তিনি তার মাথাতে গুলি করেন এবং তিনি আত্মহত্যা করেন। এবং 1991 সালে গিয়ে চিন্তা করেন 30 বছর পরে গিয়ে এই রিপোর্ট পাবলিশ হয়। এই রোগটার নাম হচ্ছে হিমোক্রোমেটোসিস। আমি উচ্চারণ ঠিক করতে পারতেছি কিনা আমি জানি না, বাট হিমোক্রোমেটোসিস এই রোগটা তার বাবার ছিল। তার বাবা সুইসাইড করেছিলেন। এই রোগটা তার ভাইয়ের ছিলেন, তার ভাই সুইসাইড করেছিলেন। এই রোগটা তার বোনের ছিলেন, তার বোন সুইসাইড করেছিলেন। এবং 1991 সালে এটা পাবলিশ হয় যে আর্নেস্ট হেমিংওয়েরও এই রোগটা ছিলেন। এই রোগটা হলে মানুষ সুইসাইড করে, সুইসাইডের প্রতি ফ্যাসিনেশন আসে, মানুষ সুইসাইড করে ফেলে। তো আজকের দিনে তিনি সুইসাইড করেন এবং আমেরিকান বা ইংলিশ লিটারেচারের যে মডার্ন ধারাটা, সবচেয়ে মডার্ন যে মডার্নিস্ট ধারাটা, এই ধারাটা কিন্তু নিয়ে আসেন আর্নেস্ট হেমিংওয়ে। তা এবং গত বিসিএসগুলোতে আপনি যদি যত কোশ্চেন দেখেন, গত কয়েকটা বিসিএসের প্রিলিমিনারি কোশ্চেন দেখেন, প্রতিটা বিসিএসে আর্নেস্ট হেমিংওয়ে নিয়ে কোনো কোশ্চেন আসছে। এবং আজকের এই টোটাল আলোচনায় আপনি যা জানলেন আমি বলে দিব। আর এই আলোচনাটা শুনেন, আর্নেস্ট হেমিংওয়ে নিয়ে আর প্রিপারেশন নেওয়া লাগবে না, আপনি সব পারবেন আপনি এখন একটা ডাইজেস্ট খুলেন, একটা বই খুলেন, দেখেন সব ইনফরমেশন রিডিং পড়ার পরে দেখেন আপনার কাছে মনে হবে যে আর এগুলো তো সবই জানি, গল্পই তো শুনছি, আমি তো গল্পটা জানি। তো সাহিত্য কি করে জানেন? আপনি দেখেন, আপনি শুধু আর্নেস্ট হেমিংওয়ে সাহিত্যকর্ম জানলেন না, তার লাইফ জানলেন, আপনি আর্নেস্ট হেমিংওয়েকে জানলেন, যে সেইটা কেন লিখেছে সেটাও আপনি জানলেন। সে তো এমনি লেখে নাই,
সে কোনো কারণে লিখছে, তার জীবনের সাথে। ধরেন আমার যদি একটা ঘটনা ঘটে লাইফে, তাহলে আমি যখন লিখব, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, আমি কিন্তু ওই ঘটনা লিখব। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে সে তার নিজেকে। সবচেয়ে বেশি রোমাঞ্চকর ঘটনা হচ্ছে তার লাইফের ঘটনা, এবং মানুষ তার লাইফের ঘটনায় অন্যান্য ক্যারেক্টার দিয়ে বিভিন্নভাবে লেখে। সো আপনারা এভাবে প্রস্তুতি নেবেন। এখন আপনার মনে হতে পারে যে আমি এগুলা কিভাবে জানলাম। আমি কিন্তু এগুলা জানলাম গুগল করে। আমি কিন্তু বই পড়ি নাই। এই যে এতগুলা ছোট গল্প বললাম, উপন্যাস বললাম, একটাও আমি পড়ি নাই, এবং এটা দেখতে কেমন আমি জানি না। বাট আপনি এই যে সিনপসিসগুলো তো গুগলে থাকে। আমরা একটা পেইড ব্যাচ স্টার্ট করেছি। সো আপনি যদি সিভিল সার্ভিসের প্রিপারেশন নিতে চান এবং আমার সাথে যুক্ত হতে চান এই প্রিপারেশনে, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে ব্যাচের ইনফরমেশন দেওয়া আছে, আপনি জয়েন করতে পারেন। আশা করি আপনার যাত্রা শুভ হবে। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।